হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লক্ষ্যভেদ। আমাদের চলছে সেমিস্টার 3 এর পি ব্লকের আমরা ডিটেইলসে কভার করছি। গ্রুপ 15 আমাদের কভার হয়ে গেছে পুরোপুরি, কারণ পি ব্লকে অনেকগুলো গ্রুপ আছে। গ্রুপ 15 আমাদের কভার হয়ে গেছে। আজকে আমাদের টার্গেট গ্রুপ 16। তো গ্রুপ 16 এ কারা কারা আছে? অক্সিজেন, সালফার, তারপরে কি সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। ঠিক আছে, এর মধ্যে মেন ইম্পর্টেন্ট অক্সিজেন, সালফার এবং তাদের কম্পাউন্ড গুলো। তো চলো তাহলে দেরি না করে শুরু করে ফেলা যাক। গ্রুপ 16 এর কনফিগারেশন কি? NH2NP4। তো চলো তাহলে দেখছি গ্রুপ 16 এ পি ব্লকের গ্রুপ 16 এ কি আছে আমাদের জন্য। তো আমাদের গ্রুপ 16 এ আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। গ্রুপ নাম্বার 16 কনফিগারেশন NH2NP4। সো এখানে হচ্ছে 2s2 2p4, এখানে 3s2 3p4, এখানে 4s2 4p4, এখানে 5s2 5p4 এবং এখানে 6s2 6p4। এই হচ্ছে আমাদের গ্রুপ 16 এর এলিমেন্ট গুলোর ইলেকট্রনিক কনফিগারেশন। কারেক্ট? চলো ফটাফট এগিয়ে যাওয়া যাক। ইলেকট্রনিক কনফিগারেশন দেখলাম, তো এবার দেখবো হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কি হয়? উপর থেকে নিচে আমরা জানি সাধারণভাবে ব্যাসার্ধ বাড়ে এবং লেফট টু রাইটে ব্যাসার্ধ কমে, এটা আমরা জানি, এটা এখানে প্রযোজ্য থাকে। তো বাঁদিক থেকে ডান দিকে ব্যাসার্ধ আস্তে আস্তে কমতে থাকে এবং ওপর থেকে নিচে ব্যাসার্ধ আস্তে আস্তে বাড়তে থাকে। নর্মাল যে ট্রেন্ড সেটাই, ওপর থেকে নিচে আস্তে আস্তে ব্যাসার্ধ বাড়ে, কারণ শেল নাম্বার গুলো বাড়ে, নতুন নতুন কক্ষ, নতুন নতুন শেল অ্যাড হয়, তাই ব্যাসার্ধ বাড়ে। আর লেফট টু রাইটে ব্যাসার্ধ কমতে থাকে, তো লেফট টু রাইটে এই ক্ষেত্রে ব্যাসার্ধ কমতে থাকে। নর্মাল যে জেনারেল ট্রেন্ড সেটাই এখানে ফলো হচ্ছে। খুবই সহজ। নেক্সট, আয়োনাইজেশন এনথালপি। আয়োনাইজেশন এনথালপি এদের কিন্তু অনেকটাই, প্রথম আয়োনাইজেশন এনথালপি কিন্তু অনেকটাই কমে যায়। কেন? তার আগের দিনের সঙ্গে কম্পেয়ার করে দেখছি। তো গ্রুপ 15 নাইট্রোজেন আছে ধরো, আর গ্রুপ 16 অক্সিজেন আছে ধরো। সো গ্রুপ 15 এ যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনে আছে 2p3 হাফ ফিল্ড আছে। নাইট্রোজেনে গ্রুপ 15 আছে নাইট্রোজেন, এর কনফিগারেশন 2s2 2p3। 2s2 2p3 মানে হাফ ফিল্ড মানে খুবই স্টেবল, এবং স্টেবল অবস্থায় এখান থেকে ইলেকট্রনকে বের করতে অনেক বেশি আয়োনাইজেশন এনার্জি লাগে। এখান থেকে ইলেকট্রন বেরোতে অনেক বেশি আয়োনাইজেশন এনার্জি লাগে, যে এনটা n প্লাস হয়ে যাবে। একটা ইলেকট্রন বেরোবে, নাইট্রোজেনটা n প্লাস হয়ে যাবে, অনেক বেশি এনার্জি লাগবে, কারণ হাফ ফিল্ড কনফিগারেশন 2p3, তার মানে স্টেবল কনফিগারেশন, এটা ভাঙতেই চাইবে না। কিন্তু অক্সিজেনে কি আছে? অক্সিজেনে হচ্ছে তোমার 2s2 2p4, হাফ ফিল্ড থেকে একটা বেশি আছে, তাই একটা ইলেকট্রন 2p থেকে একটা ইলেকট্রন সহজেই বেরিয়ে যেতে চাইবে। সেই কারণে এখানে লো আয়োনাইজেশন এনার্জি দেখতে পাওয়া যাবে প্রথমবারের জন্য। প্রথম আয়োনাইজেশন এনার্জিটা নাইট্রোজেনের অনেক বেশি হবে, অক্সিজেনের কম হবে, কারণ অক্সিজেনে 2p4 আছে। 2p4 থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে তবে গিয়ে স্থায়িত্ব পাবে 2p3 পাবে, তাই না? এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে স্থায়িত্ব চলে গেল, 2s2 2p2 হয়ে গেল। আর এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে স্থায়িত্ব পেল, 2s2 2p3 হলো, এটা স্থায়িত্ব পেল, স্টেবল হলো। তাহলে স্টেবল হওয়ার জন্য এখান থেকে অনেক সহজে ইলেকট্রন বেরিয়ে যাবে, তাই এখানে কম এনার্জি লাগবে ইলেকট্রন বের করতে, তাই আয়োনাইজেশন এনার্জি এখানে কম হতে চলেছে, নাইট্রোজেনে বেশি হতে চলেছে প্রথমবারের জন্য। কিন্তু যদি দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জির কথা বলি, দ্বিতীয়বারেতে এটা এখন স্টেবল, তাই এখান থেকে ইলেকট্রন বের করা খুব ডিফিকাল্ট। এইখান থেকে ইলেকট্রন বের করতে গেলে এখন হাই আয়োনাইজেশন এনার্জি লাগবে অক্সিজেনের জন্য দ্বিতীয়বারে। কিন্তু এইখান থেকে তো ইলেকট্রন বের করা আর কোনো ডিফিকাল্টি নেই, এখান থেকে ইলেকট্রন বের করা কিন্তু এখন সহজ। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝে নিলাম যে প্রথমবার হাফ ফিল্ড আছে নাইট্রোজেনে, ইলেকট্রন বের করা কঠিন, তাই অনেক বেশি এনার্জি লাগছে। কিন্তু দ্বিতীয়বার আর হাফ ফিল্ড নেই, এবং হাফ ফিল্ড না থাকার জন্য দ্বিতীয়বার আর হাফ ফিল্ড নেই, যে হাফ ফিল্ড চলে গেছে। হাফ ফিল্ড না থাকার জন্য দ্বিতীয়বার যে আয়োনাইজেশন এনার্জি লাগছে এখানে, সেটা অনেক লেস হচ্ছে। তো নাইট্রোজেনের জন্য প্রথমবারের জন্য ইলেকট্রন বের করতে মোল এনার্জি লাগছে, কারণ হাফ ফিল্ডটা ব্রেক হচ্ছে। পরের বার আর হাফ ফিল্ড নেই, 3টে ইলেকট্রন নেই, আর পিতে 2টো হয়ে গেছে, তাই পরের বার সহজে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। অক্সিজেনের জন্য ঠিক উল্টো, প্রথমবারে হাফ ফিল্ড থেকে একটা বেশি আছে, তাই আয়োনাইজেশন এনার্জি এখানে অনেক কম লাগছে। একটা বেরিয়ে গেলে তবে গিয়ে হাফ ফিল্ড চলে আসছে, তাই আয়োনাইজেশন এনার্জি কম লাগছে প্রথমবার, অল্প এনার্জিতেই একটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু এবারে হাফ ফিল্ড হয়ে যাওয়ার পরে এরপরে ইলেকট্রন বের করা কঠিন হয়ে পড়ছে, তাই দ্বিতীয়বারের জন্য অক্সিজেনের ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জি বেশি হয়ে যাচ্ছে।
তার মানে প্রথমবারে নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি বেশি প্রথম ইলেকট্রনটা বের করতে, আর দ্বিতীয় ইলেকট্রনটা বের করতে অক্সিজেনের আয়োনাইজেশন এনার্জি বেশি থাকছে। প্রথমটার জন্য নাইট্রোজেনেরটা বেশি, দ্বিতীয়টার জন্য অক্সিজেনেরটা বেশি, খেয়াল রাখতে হবে। এটা হয়ে গেল আমাদের আয়োনাইজেশন এনার্জি এবং সেই রিলেটেড কিছু কনক্লুশনস। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি আমরা কি জানি সাধারণভাবে, যে উপর থেকে নিচে কি হয়, বাড়ে। কিন্তু অক্সিজেন থেকে সালফার উপর থেকে নিচে সাধারণভাবে কি হয় দেখে নি। আমরা জানি উপর থেকে নিচে সাধারণভাবে ইলেকট্রন আসক্তি যাকে বলে, ইলেকট্রন অ্যাফিনিটি আস্তে আস্তে কমে যায়। এটা আমরা সাধারণভাবে জানি যে উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি আস্তে আস্তে কমে যায়, উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি কমে যায়। কিন্তু অক্সিজেন 2s2 2p4 এখানে স্মল সাইজটা খুব একটা বড় নয়, আর ওর নিচে আছে সালফার 3s2 3p4, সঙ্গে একটা 3d-ও আছে এবং সাইজটাও বড়, কারণ 3 আছে মানে সাইজও বড়, লার্জ সাইজ। তো এর মানেটা কি, অক্সিজেনের পক্ষে ইলেকট্রন যদি নেয় তাহলে প্রচুর রিপালশন তৈরি হবে। যদি অক্সিজেন ইলেকট্রন ঢোকে, দিয়ে O- হয়, দিয়ে 2s2 2p5 হয়, ছোট সাইজ ইলেকট্রন ঢুকছে, এখানে প্রচুর রিপালশন হবে, বিকর্ষণটা বেড়ে যাবে, রিপালশনটা বেড়ে যাবে। কিন্তু লার্জ সাইজে সালফারে যদি ইলেকট্রন ঢোকে, দিয়ে S- হয়, অনেকটাই সাইজ বড়, তাই এখানে বিকর্ষণ কম হবে। এই কম বিকর্ষণের জন্য সালফারের ইলেকট্রন আসক্তি বেশি হয়ে যাবে, যদিও অক্সিজেনেরটা বেশি হওয়ার কথা ছিল। ওপর থেকে নিচে কমে যাওয়ার কথা, ওপর থেকে নিচে কমে যাওয়ার কথা মানে হচ্ছে ইলেকট্রন আসক্তি অক্সিজেনের বেশি হওয়ার কথা, সালফারের কম হওয়ার কথা। এটা হওয়ার কথা ছিল কিন্তু এটা হলো না, এটা হওয়ার কথা ছিল কিন্তু এটা হলো না, এটা হওয়ার কথা থাকলেও এটা হওয়ার কথা ছিল কিন্তু এটা হলো না। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি উপর থেকে নিচে কমে, অক্সিজেনের বেশি সালফারের কম, এটা হওয়ার কথা ছিল কিন্তু অক্সিজেনটা কমে গেল। কেন? কারণ ইলেকট্রন যদি অক্সিজেনে ঢুকে পড়ে, PS2 2p4 ছোট সাইজের মধ্যে ইলেকট্রন ঢুকলে প্রচুর বিকর্ষণ হচ্ছে, তাই যতটা আসক্তি থাকবে, যতটা অ্যাফিনিটি থাকার কথা ছিল অতটা রাখতে পারছে না অক্সিজেন, বিকর্ষণটা তো বেশি হয়ে যাচ্ছে, রিপালশনটা বেশি চলে আসছে। অন্যদিকে সালফার 3s2 3p4 এর সাইজটাও বড়, সঙ্গে একটা খালি অরবিটালও আছে 3d, এখানে যদি ইলেকট্রন ঢোকে তাহলে অতটাও বিকর্ষণ বাড়ছে না, সালফার ম্যানেজ করে নিতে পারছে নতুন ইলেকট্রনটাকে। তাই সালফারের ইলেকট্রন নিলে সমস্যা কম হচ্ছে, অক্সিজেনের ইলেকট্রন নিলে বিকর্ষণ বেশি হচ্ছে, সমস্যা বেশি হচ্ছে। তাই অক্সিজেনের যদিও বা বেশি হওয়ার কথা ছিল উপর থেকে নিচে কমে যায় বলে, কিন্তু আসলে সালফারটা বেশি হয়ে গেল, কারণ সালফারের সমস্যা কম হচ্ছে ইলেকট্রনটাকে নেওয়ার পরে, অক্সিজেনের সমস্যা বেশি হচ্ছে। ক্লিয়ার? তড়িৎ ঋণাত্মকতা, এটা নরমাল ট্রেন্ড ফলো করে, আমরা জানি উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা আস্তে আস্তে কি হয়, একদম নরমাল ট্রেন্ড, উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা আস্তে আস্তে বাড়তে থাকে, কমতে থাকে। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা উপর থেকে নিচে আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ অক্সিজেন, তারপরে সালফার, তারপরে সেলেনিয়াম, তারপরে টেলুরিয়াম এন্ড সো অন। সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনই থাকে, তারপরে সালফার, তারপরে সেলেনিয়াম, তারপরে টেলুরিয়াম, এখানে কোনো এক্সেপশনস এর ব্যাপার নেই, উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা আস্তে আস্তে কমে যায়। ক্লিয়ার? এবার হচ্ছে ধাতব এবং অধাতব চরিত্র। আমরা জানি অলরেডি, এগুলো সবই জানি। লেফট টু রাইটে মেটালিক ক্যারেক্টার আস্তে আস্তে কমে, কারণ ডান দিকে সব অধাতু নন মেটাল গুলো আছে। মেটালিক ক্যারেক্টার বা ধাতব চরিত্র যাকে বলে, লেফট টু রাইটে আস্তে আস্তে কমে যায়, এবং নন মেটালিক ক্যারেক্টার অধাতব চরিত্র আস্তে আস্তে বেড়ে যায়। আর ওপর থেকে নিচে ঠিক উল্টো হয়, ওপর থেকে নিচে মেটালিক ক্যারেক্টার, ওপর থেকে নিচে ঠিক উল্টো হয়, মেটালিক ক্যারেক্টার বেড়ে যায়, আর নন মেটালিক ক্যারেক্টার কমে যায়। ওপর থেকে নিচে মেটালিক ক্যারেক্টার বেড়ে যায়, নন মেটালিক ক্যারেক্টার কমে যায়, আর বাঁ দিক থেকে ডান দিকে মেটালিক ক্যারেক্টারটা কমে যায়, নন মেটালিক ক্যারেক্টারটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তাই ডান দিকে আছে সমস্ত অধাতুগুলো, বাঁ দিকে আছে ধাতুগুলো, ওপরের দিকে আছে তোমার মেনলি অধাতুগুলো, নিচের দিকে ধাতু হয়ে যাচ্ছে। সো অক্সিজেন, সালফার এগুলো অধাতু, তারপরে হচ্ছে সেলেনিয়াম ধাতুকল্প, ঠিক আছে, মেটালয়েড, তারপরে ধাতু হয়ে যাচ্ছে, টেলুরিয়াম, পোলোনিয়াম ধাতু হয়ে যাচ্ছে। ওপর দিকে অধাতু, মাঝখানে ধাতুকল্প বা মেটালয়েড, নিচের দিকে ধাতু হয়ে যাচ্ছে। মৌলিক অবস্থা। এবার অক্সিজেনের যেহেতু সাইজটা ছোট, ভালো করে দেখবে, অক্সিজেন স্মল সাইজ,
স্মল সাইজে কি করতে পারে, পাই বন্ড বানিয়ে নিতে পারে নিজেদের মধ্যেই। দুটো পরমাণু, দুটো অ্যাটম নিজেদের মধ্যে পাই বন্ড বানিয়ে নিতে পারে। এই যে দেখতে পাচ্ছি, দুটো পরমাণু, দুটো অ্যাটম নিজেদের মধ্যে পাই বন্ড বানিয়ে নিতে পারে। পাই বন্ড বানিয়ে নেয় বলে এরা ইন্ডিভিজুয়াল মলিকিউল হিসাবে গ্যাসিয়াস স্টেটে স্টে করে। নিজেদের মধ্যেই বন্ড বানিয়ে নিয়েছে, অন্য কারোর হেল্প লাগছে না, ইন্ডিভিজুয়াল মলিকিউল এরা। আর ইন্ডিভিজুয়াল মানে অন্য কারোর সঙ্গে অ্যাট্রাকশন নেই, সেই কারণে গ্যাসিয়াস হয়। তাহলে অক্সিজেন কেন গ্যাসিয়াস? সরি, আমরা দেখতে পেলাম যদি স্মল সাইজ হয় কোনো অ্যাটম, তাহলে অ্যাটম গুলো নিজেদের মধ্যে সিগমা বন্ড, পাই বন্ড সব রকমই বন্ড তৈরি করতে পারে। আর সিগমা বন্ড, পাই বন্ড সব রকম বন্ড মানে নিলে ওরা একসাথে হয়ে যায়। অ্যাটম গুলো একে অন্যের সঙ্গে সিগমা পাই করে ডাবল বন্ড, ট্রিপল বন্ড মানিয়ে নেয় এবং ইন্ডিভিজুয়াল মলিকুল হিসাবে এক্সিস্ট করে এবং গ্যাসিয়াস হয়ে যায়। এই কারণে অক্সিজেন গ্যাসিয়াস। কিন্তু ধরো সালফারের কথাই ধরো, সালফার কি অতটাও স্মল নয়, লার্জ সাইজ। লার্জ সাইজ যদি হয় তাহলে এরা সিগমা বন্ড বানায়, পাই বন্ড বানাতে পারে না। লার্জ সাইজ হলে পাই বন্ড বানানো সম্ভব নয়, মনে রাখতে হবে। কোন অ্যাটমের সাইজ বড় হয়ে গেলে ওরা পাই বন্ড বানাতে পারে না কাছাকাছি না থাকলে। কাছাকাছি থাকতে হবে অ্যাটম গুলোকে, সাইজ ছোট হলে কাছাকাছি থাকে অ্যাটম গুলো এবং তখনই পাই বন্ড হয়। আর পাই বন্ড হলেই দুটো অ্যাটমের মধ্যে সিগমা পাই সব রকম বন্ড হয়ে গিয়ে ইন্ডিভিজুয়াল মলিকুল, গ্যাসিয়াস মলিকুল হয়ে যায়। কিন্তু সাইজ যদি বড় হয়, দূরে দূরে থাকে মলিকুল গুলো, দূরে দূরে মলিকুল গুলোর মধ্যে পাই বন্ড সম্ভব হয়ে ওঠে না। সাইজ বড় হলে পাই বন্ড সম্ভব হয়ে ওঠে না। সিগমা বন্ডই একমাত্র অপশন। তাই সালফার সিগমা বন্ড বানানোর চেষ্টা করে। সিগমা বন্ড মানে নিজেদের মধ্যে নয়, পাশের জনের সঙ্গে বন্ড বানাতে হয় ওকে। নিজের সাথে যদি পাই বন্ড বানাতে পারতো তাহলে নিজের সাথেই নিজের সিগমা এবং পাই বানিয়ে নিত দুটো অ্যাটম এবং গ্যাসিয়াস অ্যাটম হয়ে যেত, ইন্ডিভিজুয়াল মলিকুল হয়ে যেত। যদি দুটো অ্যাটম নিজেদের মধ্যে সিগমা বন্ড এবং নিজেদের মধ্যেই পাই বন্ড বানিয়ে নিতে পারতো, অন্য কাউকে দরকার হতো না। যদি দুটো অ্যাটম নিজেদের মধ্যেই সিগমা এবং পাই বানিয়ে নিতে পারতো, তো যদি দুটো অ্যাটম নিজেদের মধ্যে সিগমা এবং পাই বন্ড বানিয়ে নিতে পারতো, ওদের অন্য কাউকে দরকার হতো না, নিজেদের মধ্যেই বন্ডটা বানিয়ে নিত এবং বন্ডটা বানিয়ে নিয়ে গ্যাসিয়াস মলিকুল বা ইন্ডিভিজুয়াল মলিকুল হয়ে যেত। সাইজ বড় হলে নিজেদের মধ্যে পাই বন্ড বানাতে পারছে না, তাই অন্যদের বেশি বেশি দরকার পড়ছে, অন্যদের সাথে সিগমা বন্ড বানাতে হচ্ছে। তাই অন্যদের সাথে সিগমা বন্ড যখন বানায় তখন আর ইন্ডিভিজুয়াল মলিকুল হয় না, তখন নেটওয়ার্ক মলিকুল হয়ে যায়। অন্য অনেকের সাথে জুড়তে হচ্ছে, নেটওয়ার্ক তৈরি করতে হচ্ছে, তখন নেটওয়ার্ক মলিকুল হয়ে যায়। নেটওয়ার্ক মলিকুল হয়ে যায় মানে এরা সলিড অবস্থায় এক্সিস্ট করবে, এরা গ্যাসিয়াস হবে না। দেখতেই পাচ্ছি সালফার, এই যে সালফার S8 কেন 8টা পরমাণু জুড়ে গেল? কারণ সালফার অ্যাটমের সাইজ বড়, পাই বন্ড তৈরি হচ্ছিল না, অন্যদের সাথে সিগমা বন্ড বানাতে হচ্ছিল। তো সালফার গুলো একে অপরের সাথে সিগমা বন্ড মানিয়ে একটা নেটওয়ার্ক মতন বানিয়ে দিচ্ছে, নিজেদের মধ্যে থাকতে পারছে না। নিজেদের মধ্যে যদি থাকতে পারতো তাহলে গ্যাসিয়াস হতো, নিজেদের মধ্যে থাকতে পারছে না, নিজেদের মধ্যে খালি একটাই বন্ড বানিয়েছে সিগমা। নিজেদের মধ্যে খালি একটাই বন্ড বানাতে পারছে সিগমা, সাইজটা বড় হওয়ার জন্য। কারণ নিজেদের মধ্যে পাই বন্ড বানাতে গেলে সাইজ ছোট হতে হতো, যেটা অক্সিজেনের আছে। নিজেদের মধ্যে পাই বন্ড বানাতে গেলে সিগমা বানাবো, পাইও বানাবো, তাহলে সাইজ ছোট হতে হতো, যেটা অক্সিজেনের আছে। তাই যেহেতু সালফারের সাইজটা বড়, সেই কারণে ওর খালি নিজেদের মধ্যে সিগমাই বানাতে পারে, পাই বানাতে পারে না। সিগমা বানালে পরপর চেন মতন হয়ে যায়, সিগমা বানিয়ে ফেলে এবং তার ফলে নেটওয়ার্ক হয়ে যায়, সলিড হয়ে যায়, গ্যাসিয়াস আর থাকে না। তাই অক্সিজেন গ্যাসিয়াস, কিন্তু ওরই গ্রুপে থাকা সালফার কিন্তু সলিড হয়ে যাচ্ছে, তার নিচে যেগুলো আছে সেগুলো আরো সলিড হয়ে যাচ্ছে। ঠিক আছে, উপরেরটাই গ্যাসিয়াস, পরেগুলো সলিড হয়ে যাচ্ছে। তো আগেও দেখেছি গ্রুপ পিরিয়ড 2 তে যারা আছে নাইট্রোজেন, ঠিক আছে, গ্রুপ 15 ছিল পিরিয়ড 2 তে নাইট্রোজেন, গ্রুপ 16 পিরিয়ড 2 তে আছে অক্সিজেন। এরা কিন্তু অ্যানোমালাস, এরা কিন্তু একটু ব্যতিক্রমী আচরণ করে। অলরেডি দেখে নিয়েছি যে যারা সাইজ ছোট হয়, আমাদের লজিক বুঝতে হবে, সাইজ যদি স্মল হয় তাহলে নিজেদের মধ্যে সিগমা বন্ড বানানোর সঙ্গে সঙ্গে পাই বন্ডও বানাতে পারে। পাই বন্ড, সিগমা বন্ড বানাতে পারা মানে হচ্ছে ডাবল বন্ড, ট্রিপল বন্ড এসব বানাতে পারা। অর্থাৎ আদারওয়াইজ বানানো সম্ভব নয়। ডাবল বন্ড, ট্রিপল বন্ড কখন বানাতে পারবে? সাইজ স্মল হলে। দেখো কার্বন, আবার দেখো কার্বন, আবার পিরিয়ড 2 মানে সাইজ ছোট। তো পিরিয়ড 2 মানে সাইজ ছোট, ছোট সাইজ হলেই অ্যাটম গুলো কাছাকাছি আসতে পারে এবং সিগমার সঙ্গে পাইটাও তৈরি হওয়া সম্ভব হয়। সাইজ ছোট হলে অ্যাটম গুলো কাছাকাছি আসতে পারে এবং সিগমার সঙ্গে পাইটা তৈরি হওয়া সম্ভব হয়। এবং পাই যখন তৈরি হয়, সিগমার সঙ্গে যখন পাই তৈরি হয়, তখনই মাল্টিপল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড হয়, ইন্ডিভিজুয়াল মলিকুল হয়ে যায়, গ্যাসিয়াস মলিকুল হয়ে যায়। তো তোমার এই যে পাই বন্ধন তৈরি করছে অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন গুলো কি করছে? পাই বন্ধন তৈরি করছে। নাইট্রোজেন কি করছে? পাই বন্ধন তৈরি করছে। কারেক্ট।
ঋণাত্মক জারণ অবস্থা, নেগেটিভ অক্সিডেশন স্টেট, ঋণাত্মক জারণ অবস্থা বা নেগেটিভ অক্সিডেশন স্টেট। তো এরা যেরকম অক্সাইড O2 মাইনাস, তাই না, সালফাইড S2 মাইনাস, রাইট? তাহলে এগুলো কিন্তু -2 স্টেটে থাকছে, কারণ দুটো ইলেকট্রন নিতে পারে। কেন নিতে পারে? এদের কনফিগারেশন NH2NP4, দুটো ইলেকট্রন নিলে হয়ে যাবে NH2NP6, যেটা কিনা অক্টেট। তাই অক্টেট স্টেবিলিটি পাবে বলে দুটো করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, দিয়ে NH2NP6 হয়ে যেতে পারে, তাই -2 শো করে থাকে। যদিও বা অক্সিজেন +2 শো করে, কোথায়? OF2, OF2 তে অক্সিজেন +2 শো করে, ঠিক আছে। O2F2 এখানে অক্সিজেন +1 শো করে, H2O2 এখানে অক্সিজেন -1 শো করে, KO2 এখানে অক্সিজেন -1/2 শো করে। এই কটা তোমাকে অক্সিজেনের এক্সেপশনস আছে, খেয়াল রাখতে হবে। অক্সিজেন সাধারণভাবে -2, অক্সিজেন সাধারণভাবে কত? -2 শো করে, দুটো ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু সুপার অক্সাইড KO2 ওখানে অক্সিজেন -1/2, পারঅক্সাইড H2O2 এখানে অক্সিজেন -1, আর তোমার OF2, ঠিক আছে, এখানে অক্সিজেন +2, তাহলে এইগুলো O2F2 এখানে অক্সিজেন +1, এই চেঞ্জেস গুলো তোমাকে খেয়াল রাখতে হবে অক্সিডেশন স্টেটের ব্যাপারে। ওকে ফাইন। ধনাত্মক জারণ অবস্থা কারা শো করে? অক্সিজেন শো করতে পারে না, কারণ অক্সিজেনের কাছে কোনো ডি অরবিটাল নেই, সালফারের কাছে আছে, তাই সালফার থেকে বাকিরা করতে পারে। অক্সিজেনের কাছে ডি অরবিটাল না থাকার জন্য অক্সিজেন এটা করতে পারে না। তো কি এরকম ব্যাপারটা দেখে নেওয়া যাক। সো সালফারের নরমালি, সালফারকে যে দেখছি, সালফার নরমালি হচ্ছে 3s2 3p4 আর ডি ফাঁকা আছে, অক্সিজেনের ডিটা নেই, তাই যা কিছু দেখছি অক্সিজেনের জন্য প্রযোজ্য নয়, সালফারের জন্যই প্রযোজ্য, কারণ সালফারের কাছে 3d আছে, অক্সিজেনের কাছে কোনো ডি নেই, তাই অক্সিজেনের জন্য প্রযোজ্যই নেই যা কিছু দেখছি না এখানে এখন। তো সালফার হচ্ছে 3s2 3p4 এবং 3d ফাঁকা আছে। এই অবস্থায় সালফার কি করতে পারে? দেখো আনপেয়ার্ড কটা আছে? এই দুটো আছে আনপেয়ার্ড ইলেকট্রন, আমাদের মনে রাখতে হবে। অযুগ্ম ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন যতগুলো হয় ততগুলোই কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে কোনো একটা পরমাণু, ততগুলোই কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন হয়। তো দুটো আনপেয়ার্ড ইলেকট্রন মানে ওটাই তার অক্সিডেশন স্টেট বা কোভ্যালেন্ট স্টেট হয়ে যায়, কোভ্যালেন্সি হয়ে যায়। তাহলে দুটো আনপেয়ার্ড, নরমালি সালফারে আছে 3s2 3p4, নরমাল সালফারে আছে 3s2 3p4, 3s2 3p4 এ 3s2 3p4 এ টু আনপেয়ার্ড ইলেকট্রনস আছে, দুটো অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন আছে। তাহলে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, দুটো বিজোড় ইলেকট্রন মানে টু কোভ্যালেন্সি শো করবে, টু কোভ্যালেন্সি শো করবে, কারণ যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন অতগুলোই বন্ড তৈরি হবে, অতগুলোই কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। আনপেয়ার্ড ইলেকট্রন গুলি শেয়ারিং করবে, দিয়ে পেয়ার্ড ইলেকট্রন হবে, বন্ড পেয়ার হবে, দিয়ে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। আনপেয়ার্ড ইলেকট্রন গুলো ইলেকট্রন শেয়ার করবে, দিয়ে বন্ড পেয়ার হবে অন্য কারোর সাথে শেয়ার করে, দিয়ে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। তো অক্সিডেশন স্টেট হয়ে যাবে +2, কারণ দুটো আনপেয়ার্ড আছে। এবারে যদি 3p থেকে একটা ইলেকট্রন এই ফাঁকা 3d যেটা কিনা আছে ওখানে চলে যায়, তাহলে এখন দেখো চারটে আনপেয়ার্ড, একটা দুটো তিনটে চারটে, চারটে আনপেয়ার্ড মানে চারটে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারবে, 4 কোভ্যালেন্সি দেখাবে, 4 কোভ্যালেন্সি দেখাবে। এবং এই অবস্থাতে 3s এ এখনো একটা পেয়ার্ড রয়ে গেছে। এবার এই 3s এর পেয়ারটাও যদি আনপেয়ার্ড হয়ে চলে যায়, তাহলে দেখো 6টা আনপেয়ার্ড হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা। তাহলে এই অবস্থায় 6টা আনপেয়ার্ড মানে অক্সিডেশন স্টেট বা জারণ স্তর বা কোভ্যালেন্সি কত দেখাবে? +6 দেখাবে। আশা করছি তাহলে ক্লিয়ার যে ইলেকট্রন আনপেয়ার্ড দুটো ছিল, কোভ্যালেন্সি 2 দেখাচ্ছিল, +2 জারণ স্তর বা অক্সিডেশন স্টেট। একটা পেয়ার্ড আনপেয়ার্ড হলো, চারটে আনপেয়ার্ড হলো, +4। আবার একটা লাস্ট যে পেয়ার ছিল ওই পেয়ারটাও আনপেয়ার্ড হয়ে গেল, +6। যতগুলো আনপেয়ার্ড অতগুলোই কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, ওটাই কোভ্যালেন্সি, ওটাই ওর প্লাস জারণ স্তর। এবার এটা দেখাতে গেলে ডি অরবিটাল লাগছে কি লাগছে না? ডি অরবিটালে ইনভলভমেন্ট ছাড়া হচ্ছে না। অক্সিজেনের কাছে আছে, নেই, তো অক্সিজেন দেখাতে পারে না। অক্সিজেন খালি ওই জন্য 2 দেখাতে পারে, অক্সিজেন খালি 2 দেখাতে পারে, +2। একটু আগে দেখেছি OF2 তো অক্সিজেন +2 দেখায়, এর বেশি দেখাতে পারে না, কারেক্ট? কিন্তু ডি থাকলে ওরা কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন এরকম করে ডি তে পাঠাতে পারে, এবং তার ফলে ওরা +2 +4 +6 শো করতে পারে। নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব, এটা কি বলছে? নিচের দিকে যত চলে আসছি, যত নিচের দিকে, তো গ্রুপ 14 এ NH2NP4, গ্রুপ 14 এ আছে NH2NP4, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, রাইট? এবারে টেলুরিয়ামের কথা ভাবো, টেলুরিয়াম আছে 6s2 6p4,
সরি পোলোনিয়ামের কথা ভাবো, 6s2 6p4। এবার এই দুটো ইলেকট্রন কিন্তু নিষ্ক্রিয় জোড় বা ইনার্ট পেয়ার, ইনার্ট পেয়ার। যেহেতু এরা ইনার্ট পেয়ার, তাই সেক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রন গুলো বন্ডিং এ পার্টিসিপেট করে না, খালি এই 6p4 ইলেকট্রন গুলো বন্ডিং এ পার্টিসিপেট করতে পারবে। 6s2 ইলেকট্রন গুলো ইনার্ট পেয়ার, ওরা নিউক্লিয়াস দিয়ে খুব জোরালো ভাবে, খুবই টাইটলি অ্যাট্রাক্টেড, ইনার্ট পেয়ার, নিউক্লিয়াস দিয়ে খুবই টাইটলি অ্যাট্রাক্টেড, সেই কারণে ওরা কোনো বন্ডিং এ পার্টিসিপেট করতে পারে না, অক্সিডেশন স্টেট শো করতে পারে না, ওদের জন্য কোনো অক্সিডেশন স্টেট শো হয় না, যেটা কিনা সালফারের হচ্ছিল। তাই খালি 6p4 যে কটা ইলেকট্রন আছে তার জন্যই অক্সিডেশন স্টেট এদের শো হয়। নিচের দিকে 6s2 টা অ্যাজ ইফ ওটা হ্যান্ডিক্যাপড হয়ে গেছে, আর কিছু করতে পারছে না। ঠিক আছে, সালফারের জন্য কি 3s2, সালফারের 3s2 কে হ্যান্ডিক্যাপ ছিল না? ছিল না। সালফারের 3s2 লাস্ট পর্যন্ত আনপেয়ার্ড হয়ে দিতে এসেছিল, একটা ইলেকট্রন দিতে এসেছিল আর একটা 3s রেখে গেছিল, অর্থাৎ এটা হ্যান্ডিক্যাপ ছিল না, 3s2 হয়ে বসেছিল না, তো এই জন্য নিষ্ক্রিয় জোড় ছিল না, ইনার্ট পেয়ার ছিল না, বন্ডিং এ পার্টিসিপেট করছিল, কারণ আনপেয়ার করতে পারছিল 3s এর ইলেকট্রন গুলো। এবার এটা যদি 6s হয়ে যায়, 6s থেকে ইলেকট্রনটা এখান থেকে এখানে আসবে না, 6s থেকে ইলেকট্রনটা আসবে না, কারণ 6s হয়ে গেলে এটা হয়ে যাবে ইনার্ট পেয়ার। এর উপরে নিউক্লিয়াসের হাই অ্যাট্রাকশন, একে আনপেয়ার্ড করে 6 দিতে পাঠানো পসিবল হবে না, এবং সেই কারণে 6s ইলেকট্রন গুলো কোনো পার্টিসিপেট করবে না। তাহলে করবে কারা? খালি 6p4 যে কটা আছে, 6p4 যে কটা আছে এই চারটে ইলেকট্রনই পার্টিসিপেট করবে। তাই যদি 6p4 এর দুটো আনপেয়ার্ড পার্টিসিপেট করে তাহলে আমরা বলবো +2 দেখাবে, যদি 6p4 এর চারটেই আনপেয়ার্ড হয়ে গিয়ে পার্টিসিপেট হয় +4 দেখাবে, কিন্তু +6 দেখাতে পারবে না। 6p4 এর যদি দুটো আনপেয়ার্ড পার্টিসিপেট করে +2 দেখাবে, 6p4 এর যদি চারটেই আনপেয়ার্ড হয়ে গিয়ে পার্টিসিপেট করে +4 দেখাবে, কিন্তু 6s2 আনপেয়ার্ড হতে পারছে না, 6s2 আনপেয়ার্ড হতে পারছে না, বন্ডিং এ পার্টিসিপেট করতে পারছে না, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন খুব বেশি, তাই 6s2 পার্টিসিপেট করবে না, +6 দেখাতে পারবে না ইনার্ট পেয়ার এফেক্টের জন্য। তাহলে ইনার্ট পেয়ার এফেক্ট মাথায় ঢুকে গেছে, ভেরি গুড। নেক্সট চলে আসছি আমরা এদের হাইড্রাইড কেমন করে তৈরি করা হয়। এবার একটি ইকুয়েশনস, এতক্ষণ আমরা কনসেপচুয়াল দেখছিলাম যে কনসেপচুয়ালি গ্রুপ 16 এ কি কি প্রপার্টি আছে। ঠিক আছে, এখন আমাদের ইকুয়েশনসে আমরা আবার ঢুকছি, কি কি স্টাডি করতে হবে দেখো ভালো করে। ফেরাস সালফাইড, ফেরাস সেলেনাইড, অ্যালুমিনিয়াম টেলুরাইড, এদের সঙ্গে যদি অ্যাসিডের, লঘু অ্যাসিডের রিঅ্যাকশন করানো হয় তাহলে হাইড্রাইড গুলো তৈরি হয়। সালফারের হাইড্রাইড H2S, সেলেনিয়ামের হাইড্রাইড H2SC, টেলুরিয়ামের হাইড্রাইড H2T। কি করে তৈরি হচ্ছে? আদ্র বিশ্লেষণ করা হচ্ছে, দ্যাট ইজ হাইড্রোলাইসিস করা হচ্ছে, অ্যাসিড দিয়ে হাইড্রোলাইসিস করা হচ্ছে। কাদের? এদের সালফাইড, সেলেনাইড, কোন ধাতব মেটাল, মানে ধাতব আছে বা মেটাল আছে, মেটাল সালফাইড, মেটাল সেলেনাইড, মেটাল টেলুরাইড, তাদের অ্যাসিডের প্রেজেন্সে যদি হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ করে দেওয়া হয় তাহলে ওই সালফারের হাইড্রাইড, সেলেনিয়ামের হাইড্রাইড, টেলুরিয়ামের হাইড্রাইড এগুলো পাওয়া যাচ্ছে। ঠিক, নেক্সট যাচ্ছি। এবারে এই হাইড্রাইড গুলো স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক মানে কি? বয়লিং পয়েন্ট। আমাদের অর্ডার গুলো খেয়াল রাখতে হবে, এদের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট কেমন হবে? বয়লিং পয়েন্ট আস্তে আস্তে বাড়বে, কিন্তু ওয়াটারটা সব থেকে বেশি, ওয়াটারটা কিন্তু এইখানে থাকার কথা ছিল, কিন্তু ওয়াটারটা চলে গেছে এইখানে। ওয়াটারটা সব থেকে বেশি, কারণ ওয়াটারে হাইড্রোজেন বন্ডিং আছে, হাইড্রোজেন বন্ডিং থাকার জন্য ওয়াটারের বয়লিং পয়েন্ট সব থেকে বেশি। অর্থাৎ উপর থেকে নিচে যদি দেখা যায়, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, অক্সিজেনের হাইড্রাইড ওয়াটার, সালফারের হাইড্রাইড H2S, সেলেনিয়ামের হাইড্রাইড H2AC, টেলুরিয়ামের হাইড্রাইড H2TE। এইখান থেকে বয়লিং পয়েন্ট আস্তে আস্তে বাড়ছে, কিন্তু এইটার বয়লিং পয়েন্ট কিন্তু ম্যাক্সিমাম, এখানে কম নয়। এইটার বয়লিং পয়েন্ট ম্যাক্সিমাম, কারণ এখানে হাইড্রোজেন বন্ডিং আছে, তাই এখানে স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট সব থেকে বেশি। তারপরে কমলো, তারপর আবার বেড়ে গেল, অর্থাৎ এখান থেকে এখানে কিন্তু বয়লিং পয়েন্টটা কমছে, অনেকটাই কমছে, তারপর আবার বাড়তে থাকছে। ওয়াটারে সব থেকে বেশি পুরো গ্রুপের মধ্যে, তারপরে বয়লিং পয়েন্ট কমছে, তারপরে আবার নর্মাল ট্রেন্ড অনুযায়ী বাড়তে থাকছে। নেক্সট হচ্ছে এদের অ্যাসিডিক প্রপার্টি। অ্যাসিডিক প্রপার্টি তো অবভিয়াসলি এরা H+ আয়ন দিতে পারে, H+ আয়ন ডোনেট করতে পারলে অ্যাসিডিক হবে, এবং এটা হচ্ছে আমাদের অ্যাসিডিটির অর্ডার থাকছে, এখানে কোনো অ্যানোমালাস ব্যাপার থাকছে না। অ্যাসিডিক প্রপার্টি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। উপরের দিকে H2O অ্যাসিডিক প্রপার্টি কম, H2S অ্যাসিডিক প্রপার্টি বেশি,
H2SE অ্যাসিডিক প্রপার্টি আরো বাড়লো, H2PE অ্যাসিডিক প্রপার্টি আরো বাড়লো, ওপর থেকে নিচে অ্যাসিডিক প্রপার্টি আস্তে আস্তে বাড়তে থাকছে H+ আয়ন ডোনেট করতে পারছে বলে। তাপীয় স্থায়িত্ব মানে থার্মাল স্টেবিলিটি, মানে হিট দিলে কি ব্রেক করে যাবে, বলছে আস্তে আস্তে কমে যাচ্ছে, অর্থাৎ তাপীয় স্থায়িত্ব আস্তে আস্তে কমছে, মানে ওয়াটারের তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি, হিট দিলে ব্রেক করছে না, তারপরে আস্তে আস্তে তাপীয় স্থায়িত্ব বা থার্মাল স্টেবিলিটি আস্তে আস্তে কমে যাচ্ছে, তাপীয় স্থায়িত্ব বা থার্মাল স্টেবিলিটি আস্তে আস্তে কমে যাচ্ছে, হিট দিলে ওয়াটার ব্রেক করছে না, বাট বাকিরা আস্তে আস্তে ব্রেক করে যাচ্ছে, থার্মাল স্টেবিলিটি আস্তে আস্তে কমে যাচ্ছে, হিট দিলে স্টেবল থাকতে পারছে না। কারেক্ট। বিজারণ ক্ষমতা মানে অন্যকে বিজারণ করার ক্ষমতা নিজে জারিত হবে, এগেন এটা এই ক্ষমতা আস্তে আস্তে বাড়ছে, ট্রেন্ড গুলো আমাদের খেয়াল রাখতে হবে। অন্যকে রিডিউসিং পাওয়ার, বিজারণ ক্ষমতা মানে হচ্ছে রিডিউসিং পাওয়ার, অন্যকে বিজারিত করবে নিজে জারিত হবে, অন্যকে বিজারিত করবে নিজে জারিত হবে, রিডিউসিং পাওয়ার আস্তে আস্তে কি হচ্ছে, রিডিউসিং পাওয়ার আস্তে আস্তে বাড়ছে। এই ক্রমগুলো তোমাকে মনে রাখতে হবে, এগুলোই হচ্ছে প্র্যাকটিস। এদের অক্সাইড কি হতে পারে, সালফারের অক্সাইড, বিভিন্ন রকম অক্সাইড দেখানো আছে, সালফারের অক্সাইড, সেলেনিয়ামের অক্সাইড, টেলুরিয়ামের অক্সাইড, পোলোনিয়ামের অক্সাইড, সব বিভিন্নদের অক্সাইড গুলো এখানে আমরা দেখে নিয়েছি কোথায় কার কি অক্সাইড আছে। বেশ, এবারে কে কোন অক্সাইডটা কেমন, SO2 অক্সাইডটা কেমন দেখতে পাচ্ছি, এবং SO2 হচ্ছে গ্যাস। অবশ্যই সালফার সাইজে ছোট, আমরা জানি সাইজে ছোট হলে গ্যাস হিসেবে এক্সিস্ট করে, তাই SO2 কিন্তু গ্যাসিয়াস কন্ডিশনে এক্সিস্ট করে। তার একটাই কারণ, সালফারের সাইজ ছোট, স্মল সাইজ হলো অলরেডি আমরা পড়েছি, পাই বন্ড তৈরি করে না, দেখতেই পাচ্ছ পাই বন্ড কেমন করে তৈরি করেছে সালফার গুলো অক্সিজেনের সঙ্গে। তাহলে আমরা জানি স্মল সাইজ যদি হয়, সালফার উপরের দিকে আছে, স্মল সাইজ নিচের দিকে সাইজ বাড়ছে, তো স্মল সাইজ যদি হয় আমরা জানি পাই বন্ড, সিগমা বন্ড তো বানায়, পাই বন্ড তৈরি করারও টেন্ডেন্সি থাকে, আর পাই বন্ড তৈরি মানে ইন্ডিভিজুয়াল মলিকুল হয়ে যায়, নিজের সাথে নিজেরা পাই বন্ড তৈরি করে নেয়, নিজের সাথে নিজেরা পাই বন্ড তৈরি করে নিয়ে ইন্ডিভিজুয়াল মলিকুল হয়ে যায়, আর ইন্ডিভিজুয়াল মলিকুল হয়ে গিয়ে গ্যাসিয়াস ফর্মে এক্সিস্ট করে, ইন্ডিভিজুয়াল মলিকুল হয়ে গিয়ে গ্যাসিয়াস ফর্মে এক্সিস্ট করতে পারে। ঠিক আছে, সালফারের হচ্ছে সাইজ স্মল হওয়ার জন্য এরা পাই বন্ড তৈরি করতে পারে অক্সিজেনের সাথে, আর পাই বন্ড তৈরি করে নিলে ইন্ডিভিজুয়াল মলিকুল হয়ে গিয়ে গ্যাস ফর্ম এক্সিস্ট করে। তাহলে বলো যখন সাইজ বেড়ে যাচ্ছে, অর্থাৎ SO2 এর জায়গায় ধরো ACO2, সেলেনিয়াম অক্সাইড ACO2, ঠিক আছে, সাইজ বেড়ে গেছে, তখন কেউ পাই বন্ড তৈরি করবে না, বড় সাইজ হয়ে গেলে তখন সিগমা বন্ডে আসতে শুরু করে। সিগমা বন্ড মানে কি, ইন্ডিভিজুয়াল মলিকুল হবে না নেটওয়ার্ক মলিকুল হবে, আর নেটওয়ার্ক মলিকুল মানে সলিড স্টেটে চলে যাবে। তো সেলেনিয়াম ডাইঅক্সাইড সলিড, কিন্তু সালফার ডাইঅক্সাইড গ্যাসিয়াস। এই যে সেলেনিয়াম ডাইঅক্সাইড কিন্তু কঠিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে, সেলেনিয়াম ডাইঅক্সাইড কিন্তু গ্যাসীয় অবস্থায় খুব একটা থাকছে না, এটা তার গ্যাসীয় অবস্থায় রূপ যেখানে পাই বন্ড তৈরি করতে পারছে। ঠিক আছে, সেলেনিয়াম ডাইঅক্সাইডে সেলেনিয়াম অক্সিজেনের সঙ্গে পাই বন্ড তৈরি করতে পারলে গ্যাসীয় থাকছে, কিন্তু সঙ্গে কঠিনও হয়ে যাচ্ছে, কারণ পাশের গুলোর সঙ্গে সিগমা বন্ড তৈরি করতে পারছে। সিগমা বন্ড তৈরি করা মানে নেটওয়ার্ক তৈরি করে ফেলা, নেটওয়ার্ক মানে কঠিন অবস্থায় চলে যাওয়া। তো সেলেনিয়াম ডাইঅক্সাইড কিন্তু কঠিন অবস্থায় চলে যাচ্ছে, গ্যাসীয় অবস্থায় খুব একটা স্টেবল নয়। ক্লিয়ার? এবারে এগুলো সবই অ্যাসিডিক অক্সাইড, এদেরকে জলে ডিসলভ করলে অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে, এবং আবার হিট করে দিলে গ্যাসটা আবার ফেরত পাওয়া যায়, এবং এদের আম্লিক চরিত্র আস্তে আস্তে, অক্সাইড গুলোর আম্লিক চরিত্র আস্তে আস্তে কমতে থাকে, মানে অ্যাসিডিক ক্যারেক্টার আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, অ্যাসিড বেস প্রপার্টি। অ্যাসিড বেস প্রপার্টি কি বলছে, ওয়াটারে ডিসলভ করলে অ্যাসিড তৈরি হয়, আবার অ্যাসিডটাকে হিট করলে গ্যাসটা আলাদা হয়ে যায়, এবং অ্যাসিডিক ক্যারেক্টার আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ সালফার ডাইঅক্সাইড অধাতব অক্সাইড, নন মেটালিক অক্সাইড, তাই অ্যাসিডিক, আস্তে আস্তে অ্যাসিডিক ক্যারেক্টার কমছে, কারণ ধাতব অক্সাইড বা মেটালিক অক্সাইড তৈরি হচ্ছে। অলরেডি আমরা দেখে নিয়েছি, ঠিক আছে, এখানে আমরা সালফার ট্রাইঅক্সাইড, পাই বন্ধন আছে, দেখতেই পাচ্ছি স্ট্রাকচার থেকে। তো সালফার ট্রাইঅক্সাইড কি করবে, সালফারের সাইজ তো স্মল, সালফারের সাইজ স্মল হলে অক্সিজেনের সঙ্গে কি পাই বন্ড তৈরি করতে পারবে কি পারবে না? তো সালফারের সাইজ স্মল, অবশ্যই অক্সিজেনের সঙ্গে পাই বন্ড তৈরি করতে পারবে। পাই বন্ড তৈরি করা মানে নিজেদের মধ্যে বন্ড হয়ে যাওয়া, ইন্ডিভিজুয়াল মলিকুল হয়ে যাওয়া এবং গ্যাসিয়াস ফর্মে এক্সিস্ট করা। অন্যরা সেটা পারছে না। সিগমা বন্ড তৈরি করতে, খালি যদি সিগমা বন্ড তৈরি করে পাই বন্ড তৈরি করতে না পারে, সাইজ যদি বড় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নেটওয়ার্ক সলিড তৈরি করে দিচ্ছে। খালি যদি সিগমা বন্ড তৈরি হয়, সাইজ বড় হয়ে গেলে যেটা হয় নেটওয়ার্ক সলিড হয়ে যাচ্ছে, তখন কিন্তু পাই বন্ড তৈরি করতে না পারলে, সাইজ ছোট হলেই পাই বন্ড হয়, এবং পাই বন্ড হলে তবেই গিয়ে মলিকুল গুলো, অ্যাটম গুলো কাছাকাছি এক্সিস্ট করতে পারে পাই বন্ডের মাধ্যমে, এবং তার ফলে কিন্তু ওরা গ্যাসিয়াস হয়ে যায়, ইন্ডিভিজুয়াল মলিকুল হয়ে যায়, অন্যজনের সঙ্গে অতটা অ্যাট্রাকশন থাকে না।
কিন্তু যদি সাইজ বড় হয়ে যায় তখন পাই বন্ড হয় না, খালি সিগমা বন্ড হয়। সিগমা বন্ডের থ্রু দিয়ে নেটওয়ার্ক হতে থাকে, আর নেটওয়ার্ক হয়ে যাওয়া মানে সলিড স্ট্রাকচার হয়ে গেল, কারণ অন্যদের সাথে নেটওয়ার্ক, অন্য অ্যাটমের সাথে নেটওয়ার্ক, অন্য অ্যাটমের সাথে যত নেটওয়ার্ক হবে তত ফোর্সগুলো, অ্যাট্রাকশন ফোর্সগুলো বেশি হবে, তত সলিড অবস্থা হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল মলিকুল হবে না, নেটওয়ার্ক হয়ে যাবে, সলিড হয়ে যাবে। ক্লিয়ার? তো দেখতেই পাচ্ছি কঠিন অবস্থায় সিগমা বন্ডের মাধ্যমে, কঠিন অবস্থায় সিগমা বন্ডের মাধ্যমে কেমন করে সলিড হয়ে গেছে সব দেখতেই পাচ্ছি। সিগমা বন্ড যেখানে আছে পাই বন্ড অতটা নেই, সিগমা বন্ড তৈরি হওয়া শুরু হয়ে গেছে। সিগমা বন্ড মানে নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে সলিডের দিকে চলে যাচ্ছে, স্ট্রাকচার থেকে বুঝতে পারছি। চলে আসছি এবার আমরা স্পেসিফিক অক্সিজেন, অক্সিজেনের প্রিপারেশন, ইকুয়েশনস এবং রিঅ্যাকশনস। চলো দেখে নেওয়া যাক। এই হচ্ছে তাহলে আমাদের এতক্ষণ আমরা দেখলাম কি, একদম শুরুতে দেখলাম কিছু কনসেপচুয়াল পার্ট, যে ইলেকট্রোনেগেটিভিটি কেমন, ইলেকট্রন অ্যাফিনিটি কেমন, আয়নাইজেশন এনার্জি কেমন, অ্যাটমিক রেডিয়াস কেমন, অক্সিডেশন স্টেটস কেমন, এই জেনারেল পার্ট গুলো দেখলাম। তারপর দেখলাম কিছু স্পেসিফিক কেমিক্যাল প্রপার্টি, কি দেখলাম? স্পেসিফিক কিছু কেমিক্যাল প্রপার্টি, কারেক্ট? তো ডাই অক্সিজেন মানে অক্সিজেন গ্যাস, বেসিক্যালি O2। অলরেডি দেখেছি এর কিছু অ্যানোমালাস প্রপার্টি আছে বা ব্যতিক্রমী চরিত্র আছে। তো কেন এক্সেপশনাল, কেন, কারণগুলো দেখে নেওয়া যাক। নাম্বার 1, আকার অত্যন্ত ছোট, যে কারণে খালি পাই বন্ড বানায়, পাই বন্ড মানিয়ে ইন্ডিভিজুয়াল মলিকুল হিসেবে এক্সিস্ট করে, গ্যাসিয়াস ফর্ম হয়ে যায়। চরিত্রের কথা, ইলেকট্রন নেগেটিভিটি অনেক বেশি, ইলেকট্রন নেগেটিভিটি অনেক বেশি, এবং সঙ্গে ডি অরবিটাল নেই, তাই জারণ স্তরে অনেক রকমের অ্যানোমালি দেখতে পাওয়া যায়, ব্যতিক্রমী আচরণ দেখতে পাওয়া যায়। ঠিক, চলে আসছে অক্সিজেনের এবার প্রস্তুতি। ল্যাবরেটরিতে কি করে তৈরি করা হয়, ইকুয়েশন ফলো করতে হবে। এবারে লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস তৈরি হয়। এই কোশ্চেনটা অনেকবার আসে। লিথার্জ বলতে কি বোঝায়? লেড অক্সাইডকে লিথার্জ বলে। লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস তৈরি হয়, ঠিক আছে, কিন্তু লিথার্জ কাকে বলে? লেড অক্সাইডকে লিথার্জ বলা হয়। এছাড়া পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস তৈরি হয়, KMnO4 কে উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস তৈরি হয়, পটাশিয়াম ডাইক্রোমেটকে উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস তৈরি হয়। ল্যাবরেটরিতে এরকম বিভিন্ন রকম কম্পাউন্ডকে মনে রাখতে হবে, লেড নাইট্রেট, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এদের উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস তৈরি হতে থাকে। ভেরি গুড। এছাড়া পারক্সাইড, কিছু পারক্সাইড, বেরিয়াম পারক্সাইড, একে উত্তপ্ত করলেও অক্সিজেন গ্যাস তৈরি হয়, ঠিক আছে। সিলভার অক্সাইড উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস তৈরি হয়। মার্কিউরিক অক্সাইড উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস তৈরি হয়। রেড লেড উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস তৈরি হয়, সঙ্গে লিথার্জ তৈরি হয়। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস তৈরি হয়। তাহলে বিভিন্ন অক্সাইডকে, বিভিন্ন যৌগকে দেখলাম আগে, নাইট্রেট, ক্লোরেট, তাই তো, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন আমরা দেখছি বিভিন্ন অক্সাইড, বেরিয়াম পারঅক্সাইড, মার্কিউরিক অক্সাইড, সিলভার অক্সাইড, তাই না, বিভিন্ন রকম অক্সাইড, বিভিন্ন রকম পারঅক্সাইড, রেড লেড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তো বেরিয়াম পারঅক্সাইড, সিলভার অক্সাইড, মার্কিউরিক অক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, রেড লেড, এই অক্সাইড, লেডের অক্সাইড, এদেরকে উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস পাওয়া যায়। এবার মধ্যে ল্যাবরেটরিতে কোনটা করা হয়? ল্যাবরেটরিতে পটাশিয়াম ক্লোরেটকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ক্যাটালিস্টের প্রেজেন্সে 420 কেলভিনে হিট করলে অক্সিজেন গ্যাস পাওয়া যায়। পটাশিয়াম ক্লোরেটকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ক্যাটালিস্টের প্রেজেন্সে 420 কেলভিনে হিট করলে ল্যাবরেটরিতে অক্সিজেন গ্যাস পাওয়া যায় নরমাল ভাবে। আর পিওর অক্সিজেন কখন পাওয়া যায়? বিশুদ্ধ অক্সিজেন, একদম পিওর অক্সিজেন, সেটা হচ্ছে সোডিয়াম পারঅক্সাইডের ড্রপ বাই ড্রপ যদি ওয়াটার অ্যাড করা হয়, সোডিয়াম পারঅক্সাইডে যদি ড্রপ বাই ড্রপ, ফোঁটা বাই ফোঁটা ওয়াটার অ্যাড করা হয়, তাহলে পিওর অক্সিজেন তৈরি হয় সোডিয়াম পারঅক্সাইড থেকে। ঠিক, ভেরি গুড। অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন গুলো চলে আসছি। মেটালের সঙ্গে রিঅ্যাকশন খুবই সহজ। মেটালের সঙ্গে অক্সিজেন রিঅ্যাকশনে মেটালিক অক্সাইড তৈরি হয়। মেটালের সঙ্গে অক্সিজেনের রিঅ্যাকশনে মেটালিক অক্সাইড তৈরি হয়। মেটালিক অক্সাইড গুলো কেমন? মেটালিক অক্সাইড গুলো আমরা জানি ক্ষারকীয় অক্সাইড। ক্লিয়ার? মেটালিক অক্সাইড গুলো কিন্তু ক্ষারকীয় অক্সাইড, তাই সোডিয়াম অক্সাইড ক্ষারকীয় অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ক্ষারকীয় অক্সাইড। এছাড়া হাই টেম্পারেচারে যদি অক্সিজেনের সঙ্গে সোডিয়ামের রিঅ্যাকশন করানো হয়, তাহলে পারঅক্সাইডও তৈরি হয়। সাধারণভাবে মেটাল অক্সাইডের সঙ্গে, সাধারণভাবে মেটালের সঙ্গে অক্সিজেনের রিঅ্যাকশনে মেটাল প্লাস অক্সিজেন মেটালিক অক্সাইড, যেটা কিনা ক্ষারকীয় অক্সাইড, কিন্তু হাই টেম্পারেচারে সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের রিঅ্যাকশন করলে সোডিয়াম পারঅক্সাইডও তৈরি হয়। ম্যাগনেসিয়াম মেটালের সঙ্গে অক্সিজেন রিঅ্যাকশন করলে আগে দেখেছি অক্সাইড তৈরি হয়। অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়, আয়রন অক্সাইড তৈরি হয়। ক্লিয়ার? তাহলে বিভিন্ন রকমের মেটালের সঙ্গে অক্সিজেনের রিঅ্যাকশন হলে তাদের অক্সাইড গুলো তৈরি হচ্ছে, কারেক্ট। ওয়াটারের সঙ্গে জলের রিঅ্যাকশন যদি হয়, তাহলে হাই টেম্পারেচারে তখনই অক্সাইড তৈরি হয়। ওয়াটারে মানে হাইড্রোজেনের সঙ্গে যদি জলের রিঅ্যাকশন হয়, হাইড্রোজেনের সঙ্গে যদি অক্সিজেনের রিঅ্যাকশন হয়, তাহলে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের রিঅ্যাকশন হলো আমরা দেখতে পাচ্ছি ওয়াটার তৈরি হয়, যেটা কিনা হাইড্রোজেনের অক্সাইড। নাইট্রোজেনের সঙ্গেও হাই টেম্পারেচারে রিঅ্যাকশন হলে নাইট্রিক অক্সাইড তৈরি হয়।
তার মানে মেটালদের সঙ্গে কিন্তু লো টেম্পারেচারে রিয়াকশন হয়ে যাচ্ছিল, কিন্তু নন মেটালদের সঙ্গে দেখতে পাচ্ছি অনেক হাই টেম্পারেচার লাগছে, রাইট? হাইড্রোজেন নন মেটাল ওর সঙ্গে অনেক হাই টেম্পারেচারে রিয়াকশন হলো তবে গিয়ে ওয়াটার তৈরি হচ্ছে। নাইট্রোজেন নন মেটাল ওর সঙ্গে অনেক হাই টেম্পারেচারে অক্সিজেনের রিয়াকশন হলো তবেই গিয়ে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। তার মানে মেটাল অক্সাইড গুলো লো টেম্পারেচারে তৈরি হচ্ছিল, অল্প হিট করলে মেটালের সঙ্গে অক্সিজেনকে অল্প হিট করলে তৈরি হচ্ছিল, বাট নন মেটাল অক্সাইড গুলো কিন্তু অনেক হাই টেম্পারেচারে গেলে তবেই তৈরি হচ্ছে। নন মেটাল অক্সাইড গুলো হাই টেম্পারেচারে তৈরি হচ্ছে, ক্লিয়ার? সালফারের অক্সাইড, সালফারের সঙ্গে যদি রিয়াকশন করা হয় অক্সিজেনের তাহলে সালফার ডাই অক্সাইড তৈরি হবে। কার্বনের সঙ্গে অক্সিজেন যদি অল্প থাকে তবে কার্বন মনোক্সাইড তৈরি হয়, অক্সিজেন বেশি থাকলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ফসফরাসের সঙ্গে অক্সিজেনের রিয়াকশনে বেশি অক্সিজেন রিয়াকশনে ফসফরাস পেন্টঅক্সাইড তৈরি হয়, সেগুলো সবই নন মেটাল অক্সাইড, তাই তো? সালফার অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ফসফরাস অক্সাইড নন মেটালদের সঙ্গে অক্সিজেনের রিয়াকশনে নন মেটালিক অক্সাইড গুলো তৈরি হচ্ছে, কারেক্ট? চলে আসছে এবার সালফার ডাই অক্সাইডের সঙ্গে যদি আবার অক্সিজেনের রিয়াকশন করা হয় তাহলে সালফার ট্রাই অক্সাইড তৈরি হয়। এই রিয়াকশনটা হাই টেম্পারেচার, হাই প্রেসার এবং ক্যাটালিস্টের প্রেজেন্সে করা হয়। এই টেম্পারেচারটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করার ইন্ডাস্ট্রিয়াল মেথড। এই রিয়াকশনটা যেখানে সালফার ডাইঅক্সাইড গ্যাসের সঙ্গে হাই টেম্পারেচারে সালফার ডাইঅক্সাইড গ্যাসের সঙ্গে হাই টেম্পারেচারে এবং হাই প্রেসারে এবং প্ল্যাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ক্যাটালিস্টের প্রেজেন্সে অক্সিজেনের রিয়াকশন করিয়ে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। এটা হচ্ছে স্পর্শ পদ্ধতি বা কন্ট্যাক্ট প্রসেসে ইন্ডাস্ট্রিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করার ইম্পর্টেন্ট স্টেপ। অ্যামোনিয়ার সঙ্গে যদি হাই টেম্পারেচারে প্ল্যাটিনামের রিয়াকশন হয়, এই রিয়াকশন আগেও পড়েছে, অ্যামোনিয়া যখন পড়েছিলাম তখনই পড়েছিল এই রিয়াকশন। অ্যামোনিয়ার পাতা ওইটা একবার চেক করে নেবে। অ্যামোনিয়ার সঙ্গে যদি ক্যাটালিস্ট প্ল্যাটিনামের প্রেজেন্সে হাই টেম্পারেচারে অক্সিজেনের রিয়াকশন হয় তাহলেও আমাদের তৈরি হয় নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইডের সঙ্গে আবার অক্সিজেনের রিয়াকশন হলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে। এই নাইট্রিক অক্সাইডের সঙ্গে আবার নাইট্রোজেন যদি রিয়াকশন করে যায়, আবার যদি অক্সিজেন রিয়াকশন করে যায় তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে। অর্থাৎ রিয়াকশনটাতে অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেন রিয়াক্ট করে হাই টেম্পারেচারে প্ল্যাটিনাম ক্যাটালিস্টের প্রেজেন্সে নাইট্রিক অক্সাইড হয়। এই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে যেতে পারে। তো এই হওয়া নাইট্রিক অক্সাইড আবার যদি অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে যায় তাহলে ব্রাউন গ্যাস NO2 তৈরি হয়। HCl এর সঙ্গে যদি অক্সিজেনের রিয়াকশন হয় হাই টেম্পারেচারে ক্যাটালিস্টের প্রেজেন্সে তাহলে ক্লোরিন গ্যাস তৈরি হয়। HCl এর সঙ্গে অক্সিজেনের রিয়াকশনে হাই টেম্পারেচার এবং ক্যাটালিস্ট আছে, ক্লোরিন গ্যাস তৈরি হয়। কার্বন ডাইসালফাইডের সঙ্গে অক্সিজেনের রিয়াকশনে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। বিভিন্ন সালফাইডের সঙ্গে যদি অক্সিজেনের রিয়াকশন করা হয়, হাই টেম্পারেচারে হিট করে দেওয়া হয় তাহলে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, সঙ্গে মেটালগুলোর অক্সাইড তৈরি হয়। সহজ রিয়াকশন, একই টাইপের রিয়াকশন দেখতেই পাচ্ছ। যে HCl এর সঙ্গে অক্সিজেনের রিয়াকশন হলে কি হলো? ক্লোরিন আর ওয়াটার। CH2 এর সঙ্গে অক্সিজেন রিয়াকশনে হিট করলে C টা হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড, S টা হয়ে গেল সালফার ডাইঅক্সাইড। ZNS এর সঙ্গে অক্সিজেন তাহলে ZNO আর SO2, তাই তো? Zn সালফাইড প্লাস অক্সিজেন, ZNO প্লাস SO2, মার্কিউরিক সালফাইড প্লাস অক্সিজেন, HgO প্লাস SO2, ক্লিয়ার? এবারে এই আম্লিক অক্সাইড গুলোর সঙ্গে যদি জলের রিয়াকশন হয় তাহলে অ্যাসিড তৈরি হয়, এই জন্য এদেরকে বলা হয় আম্লিক অক্সাইড। অধাতব অক্সাইড গুলো হচ্ছে আম্লিক অক্সাইড। নন মেটালিক অক্সাইড, অধাতব অক্সাইড, নন মেটালিক অক্সাইড, অধাতব অক্সাইড এগুলো সবই হচ্ছে আম্লিক অক্সাইড। নন মেটালিক অক্সাইড, অধাতব অক্সাইড এগুলো সব কি? নন মেটালিক অক্সাইড, অধাতব অক্সাইড এগুলো সবই হচ্ছে আম্লিক অক্সাইড। এই আম্লিক অক্সাইড গুলোর সঙ্গে যদি জলে ডিসলভ করে দেওয়া হয়, আম্লিক অক্সাইড গুলোকে নিয়ে যদি জলে ডিসলভ করে দেওয়া হয় তাহলে পাওয়া যায় বিভিন্ন রকমের অ্যাসিড। দেখে নিতে হবে, কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টঅক্সাইড থেকে ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন পেন্টঅক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড এবং ক্লোরিন অক্সাইড থেকে পারক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাই এদেরকে অ্যাসিডিক অক্সাইড বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড এরা ধাতব অক্সাইড, কিন্তু এরা হাই অক্সিডেশন স্টেটে আছে, তাই এদের আচরণটা এরা অ্যাসিডিক অক্সাইডের মতনই করবে। উচ্চ জারণ অবস্থা বা হাই অক্সিডেশন স্টেটে যদি কেউ থেকে থাকে তখন ধাতব অক্সাইড গুলো অ্যাসিডিক হয়ে যায়। ধাতব অক্সাইড সাধারণভাবে বেসিক হয়, কিন্তু ধাতব অক্সাইডের মধ্যে অ্যাসিডিক চরিত্র চলে আসে যদি জারণ স্তর হাই হয়, +7 এ আছে, +6 এ আছে, তাহলে হাই জারণ স্তরে হাই অক্সিডেশন স্টেটে ধাতব অক্সাইড যাদের হওয়ার কথা বেসিক অক্সাইড তারাও অ্যাসিডিক অক্সাইড হয়ে যায় এবং জলে ডিসলভ হলে অ্যাসিড তৈরি করে, পারম্যাঙ্গানিক অ্যাসিড, ক্রোমিক অ্যাসিড, ক্লিয়ার? তাহলে এরা হচ্ছে বিভিন্ন রকমের, আমরা দেখছি অ্যাসিড কেমন করে তৈরি হচ্ছে।
এবারে যেহেতু এরা অ্যাসিডিক অক্সাইড মানে এরা বেসের সঙ্গে রিঅ্যাক্ট করতে পারে, অ্যাসিডিক অক্সাইড বেসের সঙ্গে রিঅ্যাক্ট করে সল্ট এবং ওয়াটার তৈরি করছে। এইগুলো হচ্ছে সব বেসিক অক্সাইড, ধাতব অক্সাইড। এক্ষুনি বলেছি ধাতব অক্সাইড গুলো বেসিক অক্সাইড কখন, যদি উচ্চ জারণ অবস্থায় না থাকে, নরমালি থাকে। সো ধাতব অক্সাইড সাধারণভাবে হচ্ছে বেসিক অক্সাইড। ধাতব অক্সাইড সাধারণভাবে বেসিক অক্সাইড। কখন ধাতব অক্সাইড অ্যাসিডিক হয়ে যাচ্ছে খেয়াল রাখতে হবে, যখন হাই অক্সিডেশন নাম্বারে আছে, হাই জারণ স্তরে আছে, +7 +6 এরকম চার্জ নিয়ে বসে আছে, তখন ধাতব অক্সাইড গুলো, মেটাল অক্সাইড গুলো তখন অ্যাসিডিক হয়ে যাচ্ছে। কিন্তু এমনিতে মেটাল অক্সাইড গুলো সব বেসিক অক্সাইড, এবং মেটাল অক্সাইড গুলো জলের সঙ্গে রিঅ্যাকশন করে বেস তৈরি করছে, দেখতেই পাচ্ছ সব বেস তৈরি হয়েছে। ক্লিয়ার? এবং এই মেটালিক অক্সাইড যারা কিনা বেসিক অক্সাইড, তাদের সঙ্গে যদি অ্যাসিডের রিঅ্যাকশন হয় তাহলে সল্ট এবং ওয়াটার তৈরি হচ্ছে। কিছু অক্সাইড আছে যারা উভধর্মী অক্সাইড, যেরকম অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড যদি ক্ষার হিসাবে, বেস হিসাবে বিহেভ করে, তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে দিয়ে সল্ট তৈরি করে। অ্যালুমিনিয়াম অক্সাইড যদি অ্যাসিড হিসেবে বিক্রিয়া করে, তাহলে বেসের সঙ্গে রিঅ্যাক্ট করে দিয়েও সল্ট তৈরি করে। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড কেমন? অ্যামফোটেরিক অক্সাইড, উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড বা অ্যামফোটেরিক অক্সাইড। এটা অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করতে পারে, এটা বেসের সঙ্গে রিঅ্যাকশন করতে পারে। অ্যালুমিনিয়াম অক্সাইড যদি অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে, নিজে বেসের মতন বিহেভ করে, তাহলে লবণ তৈরি হবে, সল্ট তৈরি হবে। অ্যালুমিনিয়াম অক্সাইড যদি নিজে অ্যাসিডের মতন বিহেভ করে এবং অন্য কোনো বেসের সঙ্গে রিঅ্যাকশন করে, তাহলে সল্ট তৈরি হবে। এখানে বিভিন্ন অক্সাইডের সম্পর্কে একটা চার্ট করে দেওয়া আছে। সোডিয়াম অক্সাইড ক্ষারকীয়, ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষারকীয়, অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী, কিন্তু অধাতব অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড অল্প অ্যাসিডিক। অধাতব অক্সাইড অ্যাসিডিক, অধাতব অক্সাইড অ্যাসিডিক, অধাতব অক্সাইড গুলো অ্যাসিডিক। তাই অধাতব অক্সাইড গুলো অ্যাসিডিক এবং ধাতব অক্সাইড গুলো বেসিক, একটা আছে উভধর্মী মাঝখানে। তবে ধাতব অক্সাইডও অ্যাসিডিক হতে পারে কখন? উচ্চ জারণ স্তর, Mn2O7CrO3 আগেই বলেছি। উচ্চ জারণ স্তরে গেলে ধাতব অক্সাইড যারা কিনা এমনিতে বেসিক, তারাও তখন অ্যাসিডিক হয়ে যেতে পারে। ক্লিয়ার হয়েছে? তো বিভিন্ন অক্সাইডের ধর্মগুলো এখানে লেখা আছে, কোন অক্সাইডটা কেমন বইতেও লেখা আছে, ফলো করে নেবে। আমাদের গ্রুপ 16 এর অক্সিজেনটা আজকে শেষ হচ্ছে, শর্টে হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল। গ্রুপ 16 17 খুব তাড়াতাড়ি হবে, কারণ গ্রুপ 15 আমরা অনেকটা টাইম দিয়ে মেন কনসেপ্ট গুলো, গ্রুপ 15টাতে অনেকটা টাইম দিয়ে আমরা মেন কনসেপ্ট গুলোকে ফিগার আউট করে নিয়েছি। 16 17 সহজে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর 18 তো একটাই ক্লাসে শেষ হয়ে যাবে, রাইট? তো আজকে আমরা গ্রুপ কি শেষ করলাম? গ্রুপ 16 শেষ হয়নি, হাফ হয়েছে, আর একটা ক্লাস লাগবে, তাহলে 16টাও শেষ হয়ে যাবে। আমরা এখানে মেনলি জেনারেল প্রপার্টি গুলো দেখলাম, অক্সিজেনের স্পেশাল ব্যাপার স্যাপার দেখলাম, এবং গ্রুপ 16 এর জেনারেল কিরকম রিঅ্যাকশনস হতে পারে সেই রিলেটেড, এবং কি কি ক্রম হতে পারে সেই ক্রমগুলো স্টাডি করলাম। ক্লিয়ার? তাহলে আমরা আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা এখানে শেষ করছি। আমাদের নেক্সট ক্লাস যেটা থাকবে সেখানে গ্রুপ 16 এর পরের পার্টটা আসবে, যেখানে মেনলি সালফার এবং সালফার রিলেটেড বিভিন্ন রকম কম্পাউন্ডের ডিসকাশন থাকবে। চলো তাহলে আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমার সঙ্গে সালফারকে নিয়ে গ্রুপ 16 এর পরের ক্লাসে।